আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান আলোচক খালিল আল হাইয়ার সঙ্গে সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। আলোচনার বিষয়ে অবহিত সূত্রগুলো পত্রিকাটিকে জানিয়েছে বৈঠকের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। ওয়াশিংটনের জন্য এটি অস্বাভাবিক কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে হামাসের সঙ্গে যোগাযোগ রাখে না। তবে সূত্রগুলো বলছে উইটকফ শিগগিরই হামাসের এই সিনিয়র আলোচকের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন ইসরায়েল যুদ্ধবিরতির লঙ্ঘন অব্যাহত রেখেছে। 10 অক্টোবর ঘোষিত যুদ্ধবিরতির পরেও ইসরায়েল বারবার অভিযান এবং ইয়েলো লাইন অতিক্রম করে হামলা চালাচ্ছে, অথচ অবশিষ্ট জীবিত বন্দীদের মুক্তি ও তালিকাভুক্ত অধিকাংশ লাশ ফেরতসহ যুদ্ধবিরতির প্রথম ধাপের সব দায়িত্ব পালন করেছে হামাস। বাকি লাশগুলো উদ্ধার করতে ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতির প্রয়োজন বলে জানিয়েছেন তারা। ইসরায়েল সেনা পুনর্বিন্যাস, বন্দী মুক্তি এবং মানবিক সহায়তা প্রবেশ, এই 3 প্রতিশ্রুতির কোনোটি ঠিকমতো বাস্তবায়ন করেনি। প্রতিদিন 600 ট্রাক সহায়তা প্রবেশের কথা থাকলেও বর্তমানে সেই সংখ্যা অনেক কম। ওয়াশিংটন নিউ গাজা নামে একটি পরিকল্পনা সমর্থন করছে, যেখানে পুনর্গঠন ও বিনিয়োগ মূলত ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন গাজার অংশে কেন্দ্রীভূত হবে। এই অঞ্চল আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর মাধ্যমে সুরক্ষিত থাকবে এবং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অব পিসে কার্যক্রম তদারকি করবে। আরব ও ইউরোপীয় কূটনীতিকরা সতর্ক করে বলেছেন, এই পরিকল্পনা গাজাকে বিভক্ত করবে এবং দীর্ঘমেয়াদে ইসরায়েলের আধিপত্য স্থায়ী করবে। গাজাকে স্থায়ীভাবে বিভক্ত রাখতে যুক্তরাষ্ট্র একটি নতুন পরিকল্পনা প্রণয়ন করছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। অভ্যন্তরীণ নথি অনুযায়ী ওয়াশিংটন ইসরায়েলের আরোপ করা ইয়েলো লাইন বরাবর গাজাকে ভাগ করে একদিকে ইসরায়েলি আন্তর্জাতিক নিয়ন্ত্রণে গ্রিন জোন এবং অন্যদিকে ধ্বংসস্তূপে পরিণত অংশে রেড জোন তৈরির উদ্যোগ নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এতে অধিকাংশ ফিলিস্তিনি জনগণ বাস্তুচ্যুত অবস্থায় পশ্চিমাঞ্চলে আটকা পড়বে। প্রতিবেদনে বলা হয়, পরিকল্পনা অনুযায়ী পূর্ব দিকে ইসরায়েলি বাহিনীর পাশাপাশি বিদেশি সেনা মোতায়েনের প্রস্তাব রয়েছে। তবে পুরো গাজায় ফিলিস্তিনি শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের বক্তব্যের সঙ্গে এই পরিকল্পনা সাংঘর্ষিক। ওয়াশিংটনের পরিকল্পনার নথি ইঙ্গিত দিচ্ছে, গাজা একটি আংশিক অধিকৃত ও বিভক্ত উপকূলীয় অঞ্চলে পরিণত হতে যাচ্ছে, যেখানে পুনর্গঠন সীমাবদ্ধ থাকবে ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায়, বাকিটা থাকবে কার্যত পরিত্যক্ত। পর্যবেক্ষকরা সতর্ক করছেন, ইসরায়েলি বাহিনী প্রত্যাহার, আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী গঠন বা পুনর্গঠনের কোনো কার্যকর পরিকল্পনা না থাকায় গাজা দীর্ঘমেয়াদী অচলাবস্থার মুখে পড়ছে। ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন এবং গাজার পুনর্গঠনের কথা বলা হলেও যুক্তরাষ্ট্র নিজে পুনর্গঠনে অর্থায়ন করতে রাজি নয়। ইউরোপীয় দেশগুলোকে পরিকল্পনায় যুক্ত করার চেষ্টা হলেও ব্রিটিশ ও ফরাসি সেনা পাঠানোর প্রস্তাবকে মিত্র দেশ দুটির কূটনীতিকরা অবাস্তব ও আত্মঘাতী বলে প্রত্যাখ্যান করেছেন। প্রতিবেদনে বলা হয়, ইরাক ও আফগানিস্তানের দীর্ঘ রক্তক্ষয়ী মিশনের পর খুব কম নেতাই গাজার ধ্বংসস্তূপে নিজেদের সেনা পাঠাতে আগ্রহী। এক সূত্র পরিকল্পনাটিকে সরাসরি বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক হামলার 2 বছরে অন্তত 25টি দেশ ইসরায়েলে 21.2 মিলিয়ন টন অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি সরবরাহ করেছে। শুক্রবার অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনালের নতুন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিহাইন্ড দ্য ব্যারেল শিরোনামের প্রতিবেদন বলছে, 2023 সালের নভেম্বর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত ইসরায়েলে পৌঁছানো জ্বালানির তালিকায় সামরিক ব্যবহারের জেট ফুয়েল থেকে শুরু করে বিভিন্ন পরিশোধিত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী আজারবাইজান, কাজাখস্তান, রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান সরবরাহকারী। রাশিয়া ছিল সবচেয়ে বড় পরিশোধিত জ্বালানির উৎস। যুক্তরাষ্ট্র ছিল সামরিক বিমানের বিশেষ জ্বালানি JP-8 এর একমাত্র সরবরাহকারী। অন্যান্য জ্বালানি সরবরাহকারীর মধ্যে ব্রাজিল, গেবন, নাইজেরিয়া, গ্রিস, ইতালি ও সাইপ্রাসের নামও রয়েছে।
রিপোর্টে উল্লেখ করা হয়, ব্রাজিল থেকে সরাসরি রপ্তানি বন্ধ হলেও ইতালির সাডাক রিফাইনারির মাধ্যমে ব্রাজিলীয় তেল পরোক্ষভাবে ইসরায়েলে পৌঁছানো অব্যাহত থাকতে পারে। প্রতিবেদন বলছে, আরব রাষ্ট্রগুলো থেকেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসরায়েলের জ্বালানি সরবরাহ অব্যাহত ছিল, যদিও এসব দেশ ইসরায়েলের গাজা আক্রমণের নিন্দা জানিয়েছে। বিভিন্ন রুট ও রিফাইনারির ব্যবস্থার মাধ্যমে এই তেল সরবরাহ তাদের ঘোষণার সঙ্গে বাস্তবতার বৈপরীত্য তুলে ধরছে। আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের কর্মকাণ্ডকে অবৈধ ঘোষণা এবং জাতিসংঘ কমিশন গাজায় গণহত্যা নিশ্চিত করার পরেও বহু দেশ জ্বালানি পাঠানো বন্ধ করেনি। ইসরায়েলের এক নতুন জরিপে দেখা গেছে, বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির প্রতি জনসমর্থন আবারও হ্রাস পেয়েছে। শুক্রবার ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভে প্রকাশিত জরিপে দেখা গেছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির আসন সংখ্যা এই সপ্তাহে ২৬ থেকে ২৪-এ নেমে এসেছে। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ক্ষমতাসীন জোটের আসন সংখ্যা বর্তমানে ৪৮, যা গত সপ্তাহের তুলনায় ১ আসন কম। পক্ষান্তরে নফতালি বেনেটের নেতৃত্বাধীন নির্বাচনী জোটের আসন সংখ্যা ২ বৃদ্ধি পেয়ে ২৪-এ দাঁড়িয়েছে। এখন এই সংখ্যাটি লিকুদের সমান। এই পরিস্থিতি প্রমাণ করে নেতানিয়াহুর জনপ্রিয়তা হ্রাসের প্রবণতা অব্যাহত রয়েছে। মারিফ সংবাদপত্রের মতে, জরিপটি এমন এক সময় পরিচালিত হয়েছে যখন ইসরায়েলি রাজনীতিতে ৩টি সংবেদনশীল বিষয় আবারও আলোচনায় উঠে এসেছে। প্রথমত, ৭ অক্টোবরের হামলায় নিরাপত্তা ব্যর্থতার জন্য একটি আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন। দ্বিতীয়ত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার আবেদন। তৃতীয়ত, সামরিক প্রসিকিউটরের মামলার তদন্ত নিয়ে নেতানিয়াহু ও মন্ত্রিসভার আইন উপদেষ্টার মধ্যে বিরোধ। প্রতিবেদন অনুযায়ী এই ৩টি বিষয় মন্ত্রিসভার প্রতি জনসাধারণের অবিশ্বাস বাড়িয়েছে এবং নেতানিয়াহুর জনপ্রিয়তায় ধস নামিয়েছে। জরিপে আরও দেখা গেছে, বেনেট এবং গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের আসন সংখ্যা এখন ৬২, যা গত সপ্তাহের তুলনায় ১ আসন বেশি। আরব দলগুলো মোট ১০টি আসন পেয়েছে। ফিলিস্তিনি সূত্রগুলো শুক্রবার জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী সকালে ইসরায়েলি সেনারা নাবলুস, তুল কারেম, রামাল্লা, তুবাস, কালকিলিয়া শহর সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে একযোগে অভিযান চালায়। নাবলুসে বিশেষ করে ওল্ড সোলজার ক্যাম্পে দখলদার বাহিনী গুলি ছোড়ে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তারা ফিলিস্তিনিদের বাড়িঘরে ঢুকে বেশ কয়েকজনকে গ্রেফতার করে। এদিকে পশ্চিম তীরের হেব্রন শহরে ২ ফিলিস্তিনি কিশোর হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি এই ঘটনাকে জঘন্য অপরাধ এবং দখলদার বাহিনীর বর্ণবাদী নীতির ফলাফল বলে উল্লেখ করেছে। ইসলামিক জিহাদ আন্দোলন বেইত আমের গ্রামের দক্ষিণে ২ ফিলিস্তিনি কিশোর হত্যাকে ইসরায়েলি সেনাবাহিনীর সুস্পষ্ট যুদ্ধ অপরাধ বলে অভিহিত করেছে। ইসরায়েলি বাহিনী ও অবৈধ ইহুদি বসতিকারীদের হাতে ২ ফিলিস্তিনি কিশোর নিহত হওয়ার পর ব্যাপক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে প্রতিরোধ আন্দোলন পিএফএলপি। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, এ ঘটনা ইসরায়েলের ধারাবাহিক অপরাধের সর্বশেষ উদাহরণ, যার লক্ষ্য ছিল ফিলিস্তিনি ভূমি দখল এবং জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা। যারা বলেছেন, পশ্চিম তীরকে পোড়া ভূমিতে পরিণত করা এবং নতুন বসতি স্থাপনের বাস্তবতা চাপিয়ে দেওয়াই ইসরায়েলের লক্ষ্য। তথাকথিত সিংহের গর্জন মহড়ার আওতায় পশ্চিম তীর ও লেবাননে সম্ভাব্য আগ্রাসনের লক্ষ্যে ইসরায়েলি সেনাবাহিনীর ৩ দিনের সম্মিলিত মহড়া শুক্রবার শেষ হয়েছে। ইয়াহুদা ও সামেরা এবং গিলিয়াদ 96 নামের ২টি ইউনিটের অংশগ্রহণে শুরু হওয়া এই মহড়ায় ৪০টিরও বেশি সম্ভাব্য পরিস্থিতি অনুশীলন করা হয়েছে। দক্ষিণ লেবানন বা সমগ্র লেবানন জুড়ে সংঘাত ও অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোই ছিল এই মহড়ার মূল লক্ষ্য। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল লেবানন সীমান্তে ইসরায়েলের নতুন করে সীমারেখা লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত করেছে। জাতিসংঘ নির্ধারিত সীমারেখা ব্লু লাইন অতিক্রম করে ইসরায়েল কংক্রিটের দেয়াল নির্মাণ করায় উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। ইউনিফিলের অক্টোবর মাসের সার্ভেতে দেখা গেছে, ইয়োরন এলাকার দক্ষিণ পশ্চিমে ইসরায়েলি বাহিনীর নির্মিত একটি টি-ওয়াল ব্লু লাইন পেরিয়ে লেবাননের ৪,০০০ বর্গ মিটারের বেশি এলাকা কেটে নিয়েছে।
হয়েছে। বিষয়টি ইসরায়েলকে জানিয়ে দেওয়াল অপসারণের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানানো হলেও নির্মাণ কাজ থামেনি। নভেম্বরে ইউনিফিল আরও একটি লঙ্ঘন নথিভুক্ত করে, যেখানে ইয়োরন গ্রামের দক্ষিণ পূর্বাঞ্চলে নির্মিত দেয়ালের আরেক অংশ লেবাননের ভূখণ্ডে প্রবেশ করেছে। শিগগিরই এই দ্বিতীয় লঙ্ঘন নিয়েও ইসরায়েলকে লিখিতভাবে জানানো হবে। এছাড়া আইতারুন ও মারুন আর রাসের মধ্যবর্তী এলাকায় নির্মাণাধীন আরেকটি দেয়াল ব্লু লাইন অতিক্রম করে লেবাননের ভেতরে অবস্থান করছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। ইউনিফিল জানায়, লেবাননের ভেতরে ইসরায়েলের উপস্থিতি ও দেয়াল নির্মাণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব 1701-এর স্পষ্ট লঙ্ঘন। সংস্থাটি ইসরায়েলকে ব্লু লাইনের প্রতি সম্পূর্ণ নিষ্ঠা প্রদর্শন এবং উত্তরের নির্ধারিত এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এদিকে লিতানি রিভার অথরিটি জানিয়েছে, লেবাননের তায়ের ফেলসাই শহরের কাছে ইসরায়েলি বিমান হামলায় লিতানি নদীর তীরবর্তী অংশের কাঠামোগত ক্ষতি হয়েছে। এর ফলে নদীর প্রবাহে কয়েকটি স্থানে আংশিক বাধা সৃষ্টি হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি আগ্রাসন ও ধারাবাহিক বিমান হামলায় নদীর তলদেশের বিভিন্ন স্থানে ক্ষতি হয়ে পানি প্রবাহ ব্যাহত হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।